প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করছেন প্রায় ৪ লাখ যাত্রী, আর মেট্রোর স্মার্ট কার্ড আছে ১৬ লাখ ব্যবহারকারীদের কাছে। দৈনিক যেসব যাত্রী মেট্রো সেবা নিচ্ছেন তাদের ৬৫% স্মার্ট কার্ড ব্যবহার করেন। লাইন নয়, অনলাইন রিচার্জ এখন হাতের মুঠোয় স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে র্যাপিড পাস বা এমআরটি পাসে অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন করা হয়েছে। ডিটিসি এর নতুন এই ব্যবস্থায় ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে। কার্ড রিচার্জ করার জন্য ডিটিসি এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। বলে রাখি যেটা আমাদের ওয়েবসাইট থেকে rapidpass.com.bd এই সাইট থেকে নিবন্ধন করতে পারবেন। আপনাদের কার্ডটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তবে অনলাইন পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না। আবার কোনো গ্রাহক রিচার্জের পর ৩ মাসের মধ্যে এভিএম যন্ত্রে স্পর্শ না করলে সেক্ষেত্রেও গ্রাহকের অর্থ অ্যাকাউন্টে ফেরত যাবে। একটা সিমলেস ট্রানজিশন, যেটা সুরক্ষিত যাত্রীর ভোগান্তি, যারা আমরা ট্রাভেল করব তাদের জন্য এই ভোগান্তি থেকে আমরা বের হয়ে আসতে পারি। যাতে করে বিভিন্ন জায়গায় আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে ধাক্কাধাক্কি করে উঠতে হয়, এটা যেন আমাদেরকে করতে না হয়। তো এইটাই আমাদের প্রধান, এটা আমাদের ভিশন। র্যাপিড পাস দিয়ে যেসব পরিবহনে চলাচল করা যায় সেখানেও এ সুবিধা কার্যকর করা হয়েছে বলেও জানান কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু। মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। খ. জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ৩০টা প্রস্তাব কি? এই ৩০টা প্রস্তাব যেখানে ঐক্যমত্য হয়েছে, প্রথমে বলে ঐক্যমত্য মানে কি। এই ৩০টা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে। আবার বলি, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে। এবং একই সাথে সাথে এনসিপি যে আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী দলদের যে রাজনৈতিক সংগঠন, তারাও সম্মতি জানিয়েছে। জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি এই 30টি প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কি। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। মুলতবি ভোট গ্রহণ। মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। কমিশন যদি দেখে, ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি।
ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কি হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে। ভোট কেন্দ্রে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন। তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন, যোগ করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলা না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এবার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুইটা জিনিস হবে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হচ্ছে। বুঝতেই জন্য চ্যালেঞ্জটা অনেক বড়। তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি, আগ্রহ দেখছি, আপনারা সাংবাদিক ভাইরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলো কাভারেজ করছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেই এই দুইটা চ্যালেঞ্জই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, রিয়াল টাইমে এখন ৩১,৮০১ জন নিবন্ধন করেছে প্রবাস থেকে, এটাও বলে দিতে পারেন। আচ্ছা, জাস্ট এই মুহূর্তে আপনাদের বলতে পারি ৩১,৮০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে। আমাদের সরকারেরও তো কিছু ভূমিকা প্রয়োজন, ঠিক না? আমাদের এই সরকারও তো জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর 4 নাম্বার যেটা আছে ওটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী। আর 30টার ব্যাপারে ঐক্যমত যেটা, সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন, কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। আর বাকি থাকে 2টা। প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন, ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটার ইঙ্গিত আছে কীভাবে করা যাবে। আর উচ্চকক্ষেরটা আমরা বলেছি যে এটা আপনি বলতে পারেন, এটা আমরা অধিকাংশ রাজনৈতিক দল যে মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে। আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে। এখন কে কিভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে গণভোটের বিষয়ে, বিশেষ করে যারা গ্রামাঞ্চলের বা যারা নিরক্ষর আছেন তারা গণভোটের এই যে হ্যাঁ না বিষয়টা, সেখানে তারা কিভাবে এটা নির্ধারণ করবে বা ভোটটা প্রয়োগ কিভাবে করবে, এই বিষয়ে কোনো প্রচারণা আসলে থাকছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি। এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের এই যে আমাদের শফিক সাহেব আছে, প্রধান উপদেষ্টার যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমি মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন থাকবে সেক্ষেত্রে গতকালকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সেখানে লটারি করা হয়েছে। বিশেষ করে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না, আমার বিষয়ে প্রশ্ন করেন। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে জড়িত হয়েছে। জি বলেন। তো ওই লটারি করে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিশেষ করে এসপিদেরকে পদায়ন করা হচ্ছে, সেটা কবে নাগাদ শুরু হবে এবং প্রক্রিয়াটা কি করতে পারবেন না স্যার, আমিও জানি না।
আমি যেটুকু জানি লটারি হয়েছে, আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই। অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যারা পারফরমেন্সের ভিত্তিতে, তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে, এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ঝুমি রহমান চ্যানেল 1 এ কাজ করি। আমি আসলে সাধারণ প্রশ্নই করতে চাই যে গণভোট নিয়ে অনেক দ্বিধা রয়েছে, যেমন 4টি প্রস্তাব যে তুলে ধরা হবে তার মাঝে যদি একটি বা দুইটিতে কেউ সম্মত না হন, বা কিন্তু তিনি বাকি দুটিতে আবার চাচ্ছেন যে এই দুটি হোক কিন্তু বাকি দুটি হবে না, এই অপশনটি তারা সাধারণ মানুষরা এই কথাটি জানতে চাচ্ছে, এটি বিবেচনায় এসেছে কিনা? অবশ্যই বিবেচনা আসছে। ধরেন আপনি ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সব কিছু পছন্দ করেন? সব করেন? সব তো করেন না। আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে ওই 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলাই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। আমি বিপ্লব বাংলা করতে যাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটোর যে তফসিল কি একই দিনে একই পদ্ধতিতে ঘোষণা করবেন কিনা? এবং অবশ্যই অবশ্যই তফসিল অবশ্যই একই সাথে হবে, একই দিনে ঘোষণা হবে। একই দিনে নির্বাচনও তো একদিনে, নির্বাচনও একই দিনে হবে। এটা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি, তফসিলটা কবে ঘোষণা হতে পারে? স্যার, এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানে ইলেকশন বিটে আছেন, আমি জানার 5 মিনিটের মধ্যে জানিয়ে দেবো। ভারতের প্রবাসীরা গণভোটে অংশ নিতে পারবে মানে ভারতের প্রবাসীরা যাই হোক, এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, ভারতের প্রবাসীরা। আপনি তো ভারতের প্রবাসী কয়েক যাচ্ছে, আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আচ্ছা, আর যেটা আপনি কি বলেছেন গণভোটের প্রশ্ন, আচ্ছা আমরা এটা ক্লিয়ারলি 4টা জিনিস লিখেছি। আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনারা খুঁজে বের করেন। আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি, এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার। আমি হাসান আল মামুন, এবিসি নিউজে কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এবং ইসলামী যে দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা কি ভেবেছেন? এটা আবার বলতে হবে, আদেশের মধ্যে আইনের মধ্যে বারবার বলছি একই দিনে, বারবার তো বলছি। এটা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন এক কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে নির্বাচনী সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে দলটি, যেখানে তারা উল্লেখ করেছে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য পরিবেশ ছাড়া কোনো নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততা থাকা উচিত নয়। গেল শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিরার বরাবর আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চিঠিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রক্রিয়া অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়। তাই এই পরিস্থিতিতে জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহায়তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের নিরপেক্ষতা এবং মানবাধিকারের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। আওয়ামী লীগ চিঠিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনী সহায়তা স্থগিত রাখতে, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ নিতে, এমনকি মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে চিঠিতে আহ্বান জানায় দলটি। তবে এই আওয়ামী লীগের বিরুদ্ধেই আবার 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা 1.5 দশক স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে। সেখানে জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানানো দলটির দ্বিচারিতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন দেশের রাজনৈতিক সচেতন মহল। ওয়ালিউল হাসানাত। নির্বাচনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ঝটিকা মিছিল করে
অস্থিরতা চেষ্টার পায়তারা করছে দলের পলাতক নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতা এবার একযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই মিছিলের খবর নিশ্চিত করেছে। ঝটিকা মিছিল অংশগ্রহণকারী 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের ফেসবুক পেজেও বিভিন্ন জায়গায় এই মিছিলের দাবি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ হলেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে। কোনো জায়গায় তারা প্রতিরোধের মুখে পড়েছে, কোথাও কোথাও প্রতিরোধ করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম বলেন, উত্তরা ফার্মগেট তেজগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছে। টাকার বিনিময়ে তাদের দিয়ে মিছিল করানো হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় কিছু জায়গায় মিছিলের কথা তারা শুনেছেন। এই ধরনের তৎপরতা বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে। তাৎক্ষণিকভাবে মিছিলে অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনার নির্দেশনা এবং মিছিলকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা আছে। এদিকে ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার এই 6 জন সহ অক্টোবর মাসে মোট 81 জন আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 24 সেপ্টেম্বর মিছিল চেষ্টাকালে 244 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রায় নিয়ে বিপাকে ভারত, জটিল কূটনৈতিক সমীকরণ নিয়ে অস্বস্তিতে দিল্লি, রাজনৈতিক বিতর্ক তৈরির শঙ্কায় মোদী সরকার। এবার পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব, রিয়াদকে সহায়তার আশ্বাস ওয়াশিংটনের, ইউরেনিয়াম ইস্যুতে শর্ত জুড়ে দিলেন ট্রাম্প। রাশিয়াকে শায়েস্তা করতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইউক্রেন, ফ্রান্স থেকে আনা হচ্ছে 100 রাফাল যুদ্ধ বিমান, আরও সহায়তা চাইতে স্পেনের দ্বারস্থ জেলেনস্কি। টানা ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, মাটির নিচে চাপা পড়েছে বহু মানুষ, গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সৌদি আরবে 45 ওমরা যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে বাস, অলৌকিকভাবে বেঁচে ফিরলেন একজন, যাত্রীদের সবাই ভারতীয় বলছে পুলিশ। শোক জানিয়ে মোদির স্ট্যাটাস। 24 জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা দেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় শুধু ঢাকাতেই নয়, সীমান্ত পেরিয়ে ভারতের জন্য এক জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে। কারণ গত বছরের আগস্টে দেশ ত্যাগের পর থেকেই তিনি অবস্থান করছেন ভারতে, আর সেই বাস্তবতায় দিল্লিকে ফেলেছে অস্বস্তিকর এক পরিস্থিতিতে। রায় ঘোষণার পরপরই বাংলাদেশ আবারও তাকে ফেরত চেয়ে নতুন করে অনুরোধ পাঠিয়েছে। এর আগে 2 বার এমন অনুরোধ পাঠানো হলেও ভারত কোনো সাড়া দেয়নি। যদিও 2 দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে ভারত চাইলে রাজনৈতিক উদ্দেশ্যে প্রসূত মামলা দেখিয়ে হাসিনাকে ফেরত না দেওয়ার পথ নিতে পারে। সোমবার সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে জানায়, হাসিনার এই মৃত্যুদণ্ড ভারতকে এক জটিল পরিস্থিতিতে ফেলেছে। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ। দিল্লির প্রধান রাজনৈতিক দলগুলোও তাকে ফেরত না পাঠানোর পক্ষে কথা বলছেন। ফলে ভারতের জন্য বিষয়টি এখন বেশ অস্বস্তিকর। তারা যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ঢাকা এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখবে, যা 2 দেশের সম্পর্ক খারাপ করতে পারে বলে মনে করছে ভারত। আবার ফেরত দিলেও দেশটির ভেতরেই রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। এদিকে রায়ের প্রায় ঘণ্টা 3 পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানানো হয়। তারা বলে, রায়টি তাদের নজরে এসেছে। একই সঙ্গে ভারত মনে করিয়ে দেয় তারা বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ। তবে এই রায়ের পর ভারতের অবস্থান বদলাচ্ছে না বলে জানায় দেশটি। শেখ হাসিনা যেদিন থেকে ভারতে পা রেখেছেন, তাকে সামরিক নিরাপত্তা দেওয়ার যে সিদ্ধান্ত ছিল তা এখনও বহাল আছে। সেখান থেকে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে ইঙ্গিত পাওয়া যায়। সব মিলিয়ে প্রশ্নটা এখনও ঝুলে আছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। নানা সংঘাত, জ্বালানি দামে অস্থিরতা আর শক্তিধর দেশগুলোর নতুন করে অবস্থান বদল, সব মিলিয়ে এ সময় বিশ্ব রাজনীতি যেন টানটান অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছে। ঠিক এমন মুহূর্তে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফর আন্তর্জাতিক মহলে ছড়িয়েছে নতুন উত্তাপ আর তৈরি করেছে কূটনৈতিক উত্তেজনা।
তবে প্রশ্ন হলো বিশ্বজুড়ে নজর এই সফরে কেন? মূল কারণ এই বৈঠকে শুধু সাধারণ দ্বিপাক্ষীয় কথাবার্তা নয়, বরং ভবিষ্যতে জ্বালানি ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন কিছু সিদ্ধান্তও আলোচনায় রয়েছে। সবচেয়ে বেশি দৃষ্টি কাটছে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সম্ভাব্য সিভিল পারমাণবিক সহযোগিতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। আর এ বছর শেষের দিকে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে যুক্তরাষ্ট্রে প্রচলিত আইনে অন্য দেশে পারমাণবিক প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে 123 এগ্রিমেন্ট বাধ্যতামূলক। চুক্তি অনুযায়ী প্রযুক্তি ব্যবহার হবে শান্তিপূর্ণ কাজে এবং নিরাপত্তা থাকবে কঠোরভাবে নিয়ন্ত্রিত। ওয়াশিংটন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে সৌদির সঙ্গে এমন চুক্তি করতে তারা সম্মত। তবে শর্ত হিসেবে আসছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা সীমিত রাখার এবং সামরিক উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা বিষয়টি জোরালোভাবে থাকার। তবে সৌদি আরবে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরব এখনো এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি। সৌদি বলছে তারা মূলত ভিশন 2030-এর লক্ষ্য পূরণে, আর সে কারণেই পারমাণবিক চুক্তির দিকে তাদের এত ঝোঁক। তবে সব শর্তে দ্বিমত থাকায় কোন ধারাগুলো চূড়ান্ত চুক্তিতে থাকবে তা এখনো স্পষ্ট নয়। তবু যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বলছে, সব ঠিক থাকলে যুবরাজের সফরেই চুক্তি কাঠামোতে সই হতে পারে। এই সহযোগিতা বাস্তবে রূপ নিলে তা দুই দেশের সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। ফাতেমা ফাতেহে ততই বাড়ছে আকাশ থেকে হামলার মাত্রা। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, রেল লাইন ও জনবসতি বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চাপের মধ্যেই দেশটি নিজের প্রতিরক্ষা শক্তিকে নতুনভাবে দাঁড় করানোর চেষ্টা করছে। এই অবস্থায় ফ্রান্সের সঙ্গে একটি বড় সামরিক চুক্তি করেছে কিয়েভ। এ চুক্তির আওতায় ইউক্রেন পাচ্ছে 100টি রাফাল F4 যুদ্ধবিমান, উন্নত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্যারিসের কাছে এক বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিতে স্বাক্ষর করেন। জেলেনস্কি একে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, 2035 সালের মধ্যে ধাপে ধাপে রাফাল জেট সরবরাহ করা হবে। এই বছর থেকেই ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তবে অধ্যয়নের এখনো চূড়ান্ত হয়নি। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের তহবিলের ব্যবহার করতে চায় এবং জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় আছে, যদিও বিষয়টি ইইউ এর ভেতরে বিতর্ক তৈরি করেছে। এদিকে জেলেনস্কি বলছে, রাশিয়ার ক্রমবর্ধমান হামলা ঠেকাতে দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা তাদের জন্য অত্যন্ত জরুরি। আর বিশ্লেষকদের মতে, রাফাল যুদ্ধবিমান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে। তবে সরবরাহের সময়সীমা, প্রশিক্ষণ এবং টেকনিক্যাল সহায়তার উপর নির্ভর করবে এর প্রকৃত প্রভাব। সামরিক সক্ষমতা বাড়ানোর নতুন এই উদ্যোগ কিয়েভকে কিছুটা আশাবাদী করছে। ফ্রান্সের পর জেলেনস্কি ইউক্রেনের জন্য আরও সামরিক ও অন্যান্য সহায়তা চাইতে স্পেনে ভ্রমণ করবেন। ফাতেমা, প্রবল বৃষ্টি, এরপরই কয়েকটি এলাকায় হঠাৎ দেখা দেয় বড় ধরনের ভূমিধস, আর এতে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মাটিতে চাপা পড়ে বহু ঘরবাড়ি, মানুষ। ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সম্প্রতি ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে দুটি ভিন্ন এলাকায় ঘটে ভয়াবহ এই ভূমিধস। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গত সপ্তাহে ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনার একটিতে চিলাচাপ শহরে চিবেউইং গ্রামে চাপা পড়ে যায় 1 ডজনের মতো বাড়ি। মানুষ 3 থেকে 8 মিটার গভীরে চাপা পড়ে থাকায় উদ্ধার কাজ খুব ধীর গতিতে চলছে। এক্সকাভেটর দিয়ে মাটি সরানো হলেও গভীরতার কারণে প্রতিটি ধাপই সময় সাপেক্ষ বলা হচ্ছে। স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রধান জানান, এ ঘটনায় অন্তত 16 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। প্রতিটি স্তর সতর্কভাবে সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে আরেকটি অঞ্চল বানজারনেগারায় শনিবার আরেকটি ভূমিধস হয়। সে সময় 2 জন মারা যান এবং 27 জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় 30টি বাড়ি ও কয়েকটি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী এপ্রিল পর্যন্ত চলবে। এই সময় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলো ভূমিধসের ঝুঁকিতে থাকে। বৃষ্টি বেশি হলে মাটির স্তর দুর্বল হয়ে এমন দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফাতেমা ফাতেহ জানবে ওমরা করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ৪৫ জন ভারতীয় নাগরিক। এ ঘটনায় নড়েচড়ে বসে পুরো দেশটি। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার জুড়ে। এমন পরিস্থিতিতে সোমবার নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানিয়েছেন শোক বার্তা। সেই স্ট্যাটাসে নরেন্দ্র মোদী লিখেছেন, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনসুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে বলেও জানান তিনি। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদের রাষ্ট্রদূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার ও আহতদের সহায়তার জন্য কাজ করছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জেদ্দার কনসুলেটে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং ওমরা অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনসুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে এবং দুর্ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন। গেল সোমবার সৌদি আরবে মদিনা ও বাদরের মধ্যে মুফরাহত এলাকায় একটি বাস এবং ট্রাক্টর লরির সংঘর্ষের ঘটনায় ৪৫ জন ওমরা যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু ছিলেন। কেবলমাত্র একজন বেঁচে আছেন। নিহত সকলেই ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্মকর্তা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় বেশিরভাগই যাত্রী ঘুমিয়েছিলেন। ফাতেমা ফাতেহ